অনলাইন লাইভ ক্লাসে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আমার 18তম লেকচার। আজকে যে সকল টপিক আজকে আমি ব্যবহারিক 2 ক্লাসটি নেব, অর্থাৎ আমি এভাবে নাম দিয়েছি, প্রথমটির নাম দিয়েছি 1, এটা 2। তো 2-এ আমি যে সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করব তা হলো রিলেশনশিপ থেকে কিভাবে কোয়েরি ডিজাইন করা হয় তা দেখাবো। ডাটাবেজ ফর্ম ডিজাইন করা, কিভাবে ফর্ম ডিজাইন করতে হয় সেটি দেখাবো। ডাটাবেজ রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। এই লেকচার শেষে তোমরা উপরোক্ত টপিকসগুলোর উপরে বাস্তব দক্ষতা অর্জন করবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। প্র্যাকটিক্যাল সিলেবাস। প্র্যাকটিক্যাল সিলেবাসটি গত ক্লাসে আলোচনা করা হয়েছে যে আমি এমএস অ্যাক্সেস দিয়ে তোমাদের ক্লাসটি পরিচালনা করছি, এবং এমএস অ্যাক্সেসে বলা হয়েছিল যে রেজাল্ট প্রসেসিং সিস্টেমের উপরে, আমি রেজাল্ট প্রসেসিং সিস্টেমের উপরেই গত ক্লাসে আলোচনা করেছি। তারপরে বলা হয়েছিল স্টুডেন্ট ইনফরমেশান, ডিপার্টমেন্ট ইনফরমেশান, সাবজেক্ট ইনফরমেশান, ইয়ার ইনফরমেশান, মার্ক ইনফরমেশান, এই আরও যদি থাকে সেই টেবিলগুলো এখানে ইনক্লুড করতে হবে। তো আমি সেইভাবে ইনক্লুড করেছি। তো এখানে ট্রান্সক্রিপ্টের একটা ফরম্যাট দেখিয়েছিলাম, এটা আমাদের প্রতিষ্ঠানের ট্রান্সক্রিপ্টের ফরম্যাট। তো ট্রান্সক্রিপ্টে এই তথ্যগুলা প্রয়োজন হয়। তারপরে আরেকটা জিনিস হলো ইউজার ইন্টারফেস, যেটা ফর্মের মাধ্যমে অ্যাক্সেসে ফর্ম ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়, এরকম ইউজার ইন্টারফেস। তো আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট প্রসেসিংয়ের যে ইউজার ইন্টারফেসটি সেটি এরকম। এটা দিয়ে রেজাল্ট প্রসেসিংয়ের কাজ সহজেই করা যায়, এবং সহজেই যে কোনো রিপোর্ট এখান থেকে দেখা যায়, প্রিন্ট দেওয়া যায়। তারপরে আমি প্রবিধান নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড যেভাবে প্রবিধান তৈরি করেছে এবং যে নিয়মগুলা প্রবিধানে দিয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি, যেগুলা রেজাল্ট প্রসেসিংয়ের সাথে সম্পর্কিত। এই নিয়মগুলা বা এই প্রবিধানের এই যে গাইডলাইনগুলা, এগুলা যদি আমি অনুসরণ না করি তাহলে আমার রেজাল্ট প্রসেসিং হবে না। যে কোনো একটা সিস্টেম দাঁড় করাইতে গেলে ওই সিস্টেমের যে নিয়মকানুনগুলো ভালোভাবে স্টাডি করতে হবে। সো আমরা দেখি কীভাবে জিপিএ সিস্টেমটিকে ওরা বর্ণনা করেছে বা গাইডলাইন দিয়েছে। জিপিএ মানে হলো গ্রেড পয়েন্ট এভারেজ। তো গ্রেড পয়েন্ট এভারেজ কীভাবে বের করে, এখানে সাবজেক্টের কোড দেওয়া হয়েছে লিস্ট আকারে, এখানে তাদের নাম, তারপরে থিওরি ক্রেডিট, প্র্যাকটিক্যাল ক্রেডিট, তারপরে ক্রেডিট আওয়ার। তো এটা মূলত এক সেমিস্টারের একটা ওভারভিউ, একটা সিলেবাসের ওভারভিউ, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্যারালালে তাদের ক্রেডিট এবং থিওরি প্র্যাকটিক্যালের ক্রেডিট ডিস্ট্রিবিউশন এখানে দেখানো হয়েছে। এবং বলা হয়েছে যদি এরকম তারা একটা নমুনা দেখিয়েছে, সেটা হলো যদি কেউ লেটার গ্রেড এ পায় তাহলে হবে কি 3.75, এবং যদি সিজিপিএ বের করতে চায় তাহলে কি করতে হবে, সেই মানে প্রাপ্ত জিপিএটাকে তার টোটাল ক্রেডিট দিয়ে গুণ দিতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমি 3.75কে গুণ করি তাহলে 7.50 আসে। তারপরে যদি 4 যদি এখানে সে 4 পেয়ে থাকে, 4কে যদি 4 দিয়ে গুণ দিই তাহলে 16 আসে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের, এই সাবজেক্ট যেমন ড্রয়িংয়ে সে পেয়েছিল 3.75, ড্রয়িংয়ের ক্রেডিট হলো 2। এখন এই ক্রেডিট দিয়ে তার অবটেইন যে গ্রেড সেটাকে গুণ করে একটা ভ্যালু নিয়ে আসতে হবে, এবং এই ভ্যালুগুলা এভাবে প্রত্যেকটা সাবজেক্টের এগেইনস্টে নিয়ে এসে এই ভ্যালুগুলাকে টোটাল করতে হবে। অর্থাৎ এখানে টোটাল কত পাওয়া গেল, 79.75। তো আবার এইখানে টোটাল ক্রেডিটের যোগফল এখানে দেওয়া আছে, টোটাল ক্রেডিটের যোগফল। তাহলে সূত্রটা হলো কি, যে টোটাল ক্রেডিটের যোগফল হলো 21। তো 21 দিয়ে এই যে মানটা পাওয়া গেল এটাকে ভাগ দিতে হবে। ভাগ দিলে পরে যে মানটা আসবে সেটাই তার সিজিপিএ, মানে গ্রেড পয়েন্ট এভারেজ। এটা হলো বোর্ডের নিয়ম, এবং এই নিয়মটা ভার্সিটি
এবং স্ট্যান্ডার্ড সব জায়গাতে এই নিয়মটাই ফলো করা হয় সিজিপিএ বের করার জন্য। তো এই জন্য আমি এটা এখানে দেখালাম। এখন যদি আমরা এটা না জানি এবং এটাকে যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে আমরা সঠিক সিজিপিএ বের করতে পারবো না। তারপরে আমাদের জানতে হবে যে কিভাবে জিপিএ বের করা হয়। তো জিপিএ মূলত প্রত্যেকটা সাবজেক্ট, যেমন এখানে একটা সাবজেক্ট আছে এই যে ড্রয়িং, অথবা এখানে একটা সাবজেক্ট আছে বাংলা। তো বাংলা সাবজেক্টের থিওরি ক্রেডিট কত, প্র্যাকটিক্যাল ক্রেডিট কত এগুলো আমাকে জানতে হবে। হ্যাঁ, জানার পরে আমি ওই সাবজেক্টে সে থিওরিতে কত মার্ক পেয়েছে সেটা আমাকে জানতে হবে, প্র্যাকটিক্যালে কত পেয়েছে সেটা জানতে হবে। টোটাল মার্ক অর্থাৎ সেই সাবজেক্টের ক্রেডিট অনুযায়ী টোটাল মার্ক কত এবং সে পেল কত সেটা বের করে সেটাকে পার্সেন্টেজ করতে হবে। এখন ওই মার্কটাকে যদি আমি 100%-এ নিয়ে আসি এবং সে যদি 100-র মধ্যে যদি এরকম 100 এবং 80-র মধ্যে যদি সে পায়, অর্থাৎ 80 থেকে 100-র মধ্যে যদি সে পায় তাহলে পাবে এ প্লাস। আর যদি 100-র মধ্যে সে 75 থেকে 80-র মধ্যে পায়, অর্থাৎ 80-র নিচে, 75 থেকে 80-র নিচে মানে 79 বেলো 80 আর কি, তাহলে এ পাবে। তারপরে 70 থেকে 75-এর নিচে হলে এ মাইনাস। এইভাবে আমরা এটা তোমরা জানো। এবং যদি সে 40% মার্ক পায়, অর্থাৎ 40 থেকে 45-এর নিচে পায়, তাহলে সে পাবে ডি। আর যদি 40-এর নিচে অর্থাৎ 100-র মধ্যে যদি সে 40-এর নিচে পায় তাহলে পাবে এফ, সেটার ক্রেডিট হলো 0 এবং ডি এর ক্রেডিট হলো 2। এভাবে এর এ প্লাসের ক্রেডিট হলো 4, এর ক্রেডিট হলো এটা। তো এই হলো আমাদের ক্রেডিট সিস্টেম, এটা আমরা জানি এবং এটা গ্রেড শিটেও দেওয়া আছে। এখন তারপরেও এই গ্রেড সিস্টেম জানার পরেও আমাদের আরও কিছু নিয়ম আমাদের জানতে হবে। বোর্ড যেভাবে গাইডলাইন দিয়েছে বা দিক নির্দেশনা দিয়েছে বা নিয়ম তৈরি করে রেখেছে সেটা জানতে হবে। যেমন এখানে বলা হয়েছে সকল পর্বের শিক্ষার্থীকে প্রতি বিষয়ের অংশে ন্যূনতম ডি গ্রেড পেয়ে তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন এবং তাত্ত্বিক পর্ব সমাপনী পরীক্ষায় পৃথকভাবে এবং ব্যবহারিক ধারাবাহিক মূল্যায়ন এবং ব্যবহারিক পর্ব সমাপনী পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে। তাহলে আমাদের এই নিয়মটাও জানতে হবে যে সে তাত্ত্বিক ধারাবাহিক এবং সে তাত্ত্বিক সমাপনীতে আলাদা আলাদাভাবে কত পেয়েছে সেটা জানতে হবে, কারণ এটাতে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে, মিনিমাম ডি পেতে হবে। ঠিক তেমনিভাবে ব্যবহারিকের ক্ষেত্রেও ধারাবাহিক মূল্যায়ন এবং ব্যবহারিক পর্ব সমাপনী মূল্যায়নেও তাকে ডি, মিনিমাম ডি পেতে হবে। যদি ডি না পায় তাহলে সে পাস করবে না এটা। তাহলে এই নিয়মটা আমাদের অবশ্যই আমাদের রেজাল্ট প্রসেসিং সিস্টেমে প্রয়োগ করতে হবে। তারপরে আরেকটা নিয়ম, সেটা হলো যে থিওরির মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে। যদি কোনো একটা তথ্যীয় বিষয়ের নম্বর 100 থাকে তাহলে বলা হয়েছে যে 40% নাম্বার হবে ধারাবাহিকে আর 60% নাম্বার হবে পর্ব সমাপনী পরীক্ষায়। তাহলে এই নিয়মটাও আমাকে প্রয়োগ করতে হবে বা এই নিয়মটা আমাকে জানতে হবে। আমি যদি এই নিয়মটা না জানি তাহলেও তাহলেও হবে না। তো সেই ক্ষেত্রে আমাকে এটা দেখতে হবে, যদি কোনো একটা সাবজেক্টের মার্ক 150 হয় তাহলে ধারাবাহিকে থাকবে 60 আর পর্ব সমাপনী থাকবে 90। তারপরে এখানে যে সকল পর্বের ব্যবহারিক বিষয় বা বিষয়ের ব্যবহারিক অংশের ধারাবাহিক মূল্যায়নের জন্য 50% নম্বর ধারাবাহিক মূল্যায়নে আর পর্ব সমাপনীর জন্য 50%, অর্থাৎ ব্যবহারিকের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নেও 50, পর্ব সমাপনী পরীক্ষাতেও 50 নাম্বার। তো এখানে বিষয় বলতে অনেক বিষয়ই থাকে ব্যবহারিক বিষয়, আবার অনেক বিষয়ের ব্যবহারিক অংশ থাকে, আবার তথ্য অংশ থাকে। সেই ক্ষেত্রে সেভাবে বলা হয়েছে, অর্থাৎ যাই থাকুক ব্যবহারিকে 50% ধারাবাহিক, 50% পর্ব সমাপনী। তাহলে এই নিয়মটাও আমাকে প্রয়োগ করতে হবে। তো আমি প্রথম দিন যেটি দেখিয়েছিলাম যে রিলেশনশিপটা এরকম 9টি টেবিল দেখিয়েছিলাম, পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করে এখন আমি এটাকে 6টিতে নিয়ে এসেছি
এবং সিলেবাস অনুযায়ী যেভাবে গাইড করা হয়েছে সেভাবেই আমি এটার রিলেশনশিপটা এখানে দেখিয়েছি, এবং এখানে কোর্স ইনফরমেশনটাই মূলত মার্ক ইনফরমেশন। আমি একটা মানে অতিরিক্ত যোগ করেছি, সেটা হলো ইনস্টিটিউট ইনফরমেশন। যদি আমরা গ্রেড শিট বা রেজাল্ট প্রসেসিং সিস্টেম বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে আরেকটু ডাইনামিক করতে চাই, তাহলে ইনস্টিটিউটের ইনফরমেশন এবং তার ঠিকানা ডিটেলস প্রয়োজন, সেই জন্য আমি সেটাকেও এখানে দেখিয়েছি। তো তাহলে আমি প্রথমেই শুরু করছি যে ডাটাবেস কোয়েরি কিভাবে তৈরি করা হয় বা ডিজাইন করা হয় সেটা। তো এখানে যেভাবে বলা হয়েছে ধাপ 1-এ যে এমএস অ্যাক্সেস ওপেন করতে হবে, এবং ওপেন করে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েট যে মেনুটা আছে সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করে কোয়ারি ডিজাইনে ক্লিক করতে হবে। কোয়ারি ডিজাইনে ক্লিক করলে পরে কি হবে, ক্রিয়েট এ নিউ কোয়েরি অথবা ব্ল্যাঙ্ক কোয়েরি ইন ডিজাইন ভিউ, এটা তারপরে বলা হয়েছে ইউ ক্যান দেন ইউজ দ্য শো টেবিল ডায়ালগ বক্স টু অ্যাড টেবিল অর কোয়েরিজ টু কোয়েরি ডিজাইন। অর্থাৎ আমি একটি শো টেবিল নামে একটা ডায়লগ বক্স দেখব, সেখান থেকে আমি টেবিল অথবা কোয়েরিগুলোকে কোয়েরি ডিজাইনের জন্য যুক্ত করব। সেটা কীরকম, এখানে শো টেবিল এটা আসবে। এটা আসলে আমি এখান থেকে টেবিলগুলো নিয়ে যাব, নিয়ে এখানে এই স্ক্রিনে এখানে রাখবো, রেখে পরে কোয়েরিটাকে আমি ডেভেলপ করব। তাহলে এখানে অ্যাডে একটা সিলেক্ট করে অ্যাডে দিলেও হবে, আবার এভাবে এভাবে মানে মাউস দিয়েও সিলেক্ট করা যাবে। তারপরে যদি আমি টেবিলের পরিবর্তে কোয়ারিজগুলোকে নেই তাহলে এখানে ক্লিক করতে হবে। এইভাবে আমি এখানে নিয়ে এইখানে আমি যে সকল টেবিলগুলোর উপরে কোয়ারি অপারেশন চালাতে চাই সেগুলোকে এখানে নিয়ে আসব। তো এখানে আমি সেটা নিয়ে আসলাম। নিয়ে আসলে পরে এখানে কোয়ারি 2 নামে একটা মানে এখানে একটা কোয়ারি ওপেন হয়ে আছে, এবং সেখানে দেখাচ্ছে আমি যে পূর্বে রিলেশনশিপটা করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তো আমি মূলত টোটাল টেবিলগুলোকে এখানে নিয়ে এসেছি। এখন আমার ইচ্ছা মতো আমি যে কোনো টেবিল থেকে আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এক এক করে এদিকে চলে আসবে, অথবা আমি যদি এভাবে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেই তাহলেও হবে। আবার আমি এখান থেকে ডিলিট করেও দিতে পারবো। তো এখানে কোয়েরির মানে অনেকগুলো অপশন রয়ে গেছে। তো এক ক্লাসে আসলে এত কিছু আলোচনা করা সম্ভব নয়। তোমাদের মানে নিজে থেকে অনেক জিনিস শিখে নিতে হবে। সেটা হলো যেমন কোয়ারির আরও কিছু, যেমন এই যে ক্রাইটেরিয়া সেট আপ করা, তারপরে এখানে ফিল্ডে বিভিন্ন ধরনের অপারেশন সেট আপ করা, এগুলো অনেক বিষয় আছে যেগুলো ডিটেল জানার জন্য আসলে এই ক্লাসগুলো যথেষ্ট নয়। তোমাদেরকে বিভিন্ন ইউটিউব বা ইন্টারনেটের মাধ্যমে এগুলো কিছু কিছু জিনিস শিখে নিতে হবে। এবং মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে টোটাল মাইক্রোসফট অ্যাক্সেসের যত ধরনের টিউটোরিয়াল সব এখানে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে ওখান থেকেও শিখে নিতে পারো। তাহলে আমরা এটা একটু কোয়েরি কিভাবে করা হয় সেটা আমরা একটু বাস্তবে দেখে আসি, যে কোয়েরিটা কিভাবে করা হয়। তো আমরা এখানে যেভাবে বলা হয়েছে যে আমাকে ক্রিয়েটে যেতে হবে, যে কোয়েরি ডিজাইনে যেতে হবে। কোয়েরি ডিজাইনে গেলে এরকম একটা মানে অপশন আসবে যে শো টেবিল, যেটা বলা হয়েছে। এখান থেকে আমি সবগুলাকে ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমার ইচ্ছে মতো এইগুলাকে আমি আমার ইচ্ছে মতো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি অ্যাড দিয়ে দিব। যেহেতু আমার আগেই রিলেশনশিপটা ডেভেলপ করা আছে, অতএব এখানে সেটা এখানে দেখাচ্ছে। তো আমি এটাকে আমার এই টেবিলটা, এটা হলো স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, তারপরে আসে ডিপার্টমেন্ট ইনফরমেশন টেবিল। তো আমি এইগুলাকে একটু সাজিয়ে নিই। তো এইখানে এই টেবিলটা আর একটু বড় করি, এটার অনেকগুলো ফিল্ড রয়ে গেছে। এই হলো টেবিল। তো এখানে দেখা যাচ্ছে যে তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কোন টেবিলের সাথে কোনটার লিঙ্ক আছে। আমি যদি এটাকে উপরে নিয়ে গিয়ে ওটাকে নিচে নামিয়ে নিয়ে এসে তাহলে ভালো হবে। তাহলে
এই হলো, যেমন এটার সাথে এটা রিলেশন, আবার এটার সাথে এটা রিলেশন, কোর্সের সাথে মার্কের রিলেশন, আবার এক্সামের সাথে মার্কের রিলেশন। কারণ নিশ্চয়ই কোনো একটা পরীক্ষা যখন সংগঠিত হয় সেই পরীক্ষার মধ্যে একজন স্টুডেন্ট কত মার্ক পেলো সেটাই এখানে ইনফরমেশনগুলো থাকবে। তাহলে এই মার্কের সাথে এই এক্সামের একটা লিঙ্ক থাকবে, সম্পর্ক থাকবে। আবার এক্সামের সাথে স্টুডেন্টের লিঙ্ক থাকবে, কারণ হলো স্টুডেন্টই তো ওই মার্কগুলো পেয়েছে। তো আমি যদি এখন এখান থেকে যদি কোয়ারি করতে চাই, তাহলে আমি যেমন আমি এখান চাচ্ছি যে এখানে স্টুডেন্ট আইডিটা চলে আসুক, তাহলে ডাবল ক্লিক করলেই চলে আসতেছে। আবার আমি যদি চাই যে এটাকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিব, তাও পারা যাবে। ড্রাগ করে আমি যে কোনো জায়গায় ছেড়ে দিতে পারি, যেমন এটাকে আমি এখানে এনে ছেড়ে দিলাম। এটা হলো ড্রাগের সুবিধা। তারপরে আমি ইচ্ছা করলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলাম। আবার আমি এখানে দিলাম, আবার আমি আরেকটা দিলাম, এবার ডাবল ক্লিক করে করে আমি এখানে আমার ইচ্ছা মতো দিয়ে দিতে পারি। তো একটা একটা রেজাল্ট প্রসেসিংয়ের জন্য তো সব ধরনের, যেমন এখানে রোল নাম্বার, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এটা থাকা মানে দিলাম। দেওয়ার পরে এইখানে কি দেখাচ্ছে যে এইটা হলো ফিল্ডের নাম, তারপরে এটা হলো টেবিলের নাম। তারপরে এখানে যদি আমি এটাকে এটা টিক উঠাই দিই তাহলে এটা দেখাবে না, শো হবে না, এরকম আর কি। তো আর এখানে যদি ক্রাইটেরিয়া সেট আপ সে আমি চাই না যে এই রোল নাম্বারগুলোর মধ্যে কোনো ব্ল্যাঙ্ক থাকুক, সেই ক্ষেত্রে আমি এখানে একটা ক্রাইটেরিয়া সেট করে দিতে পারি। আরও অনেক ধরনের লজিক এখানে, অনেক ধরনের শর্ত এই ক্রাইটেরিয়াতে দিয়ে যাওয়া যেতে পারে। তো সেইগুলো তোমরা আরও ডিটেলস আসলে মানে যদি তোমরা স্টাডি করো তাহলে জানতে পারবা। তারপরে আমি এখানে আমি ডিপার্টমেন্টের শর্ট নামটা এখানে নিয়ে আসতে পারি। তারপরে আমরা এক্সাম আইডিটা নিয়ে আসতে পারি। তারপরে কোর্স কোর্স কোডটা নিয়ে আসি। তারপরে কোর্সের নামটা নিয়ে আসি। তারপরে কোর্সের ক্রেডিট কত সেটা নিয়ে আসতে পারি। তারপরে কোর্সের থিওরি ক্রেডিট, প্র্যাকটিক্যাল ক্রেডিট, এগুলো নিয়ে আসলাম, কারণ এগুলো লাগবে আমার। তারপরে কোর্স আইডি আসলো। তারপরে আমাদের মার্ক আইডি নিয়ে আসি, টিসি, পিসি, পিএফ, এগুলো নিয়ে আসি। এগুলো লাগবে না, তো আমি এগুলো নিয়ে আসলাম, পিএফ পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে আমার এই কোয়েরিটাতে অনেক জিনিস চলে আসলো যেগুলো একটা গ্রেডশিটের মধ্যে থাকা লাগে। নিয়ে আসার পরে আমি এটাকে সেভ করব। আমি একটা নাম দিলাম যে এটা গ্রেড গ্রেড এল দিলাম, এই কোয়ারিটার নাম গ্রেড এল দিলাম। এখন আমি এই গ্রেড এলটাকে দেখতে চাই। গ্রেড এল, এটা সরি আমরা এরকম একটা এই পর্যন্ত আমরা এরকম একটা কোয়ারি অপারেশন মানে এরকম একটা হবে। ওটা একটু জটিল, মানে একটু সম্ভবত রিলেশনে কোনো প্রবলেমের কারণে ওটা ওপেন হচ্ছে না। তাহলে এইখানে এইভাবে যদি ওপেন হয় তাহলে এই ডাটাগুলো কোত্থেকে আসলো? এই ডাটাগুলো আসলো যে টেবিলগুলা এই কোয়ারি অপারেশনের সাথে সম্পর্কিত বা যুক্ত, তাদের যে ফিল্ডগুলা, সেই ফিল্ডগুলা থেকেই কিন্তু মূলত ডাটাগুলো এখানে আসছে। হ্যাঁ, তো এখন আমি যদি এটা ডিজাইনে যাই তাহলে দেখতে পারবো যেমন স্টুডেন্ট ইনফরমেশান থেকে আসছে, ডিপার্টমেন্ট ইনফরমেশান থেকে আসছে, তারপরে কোর্স এক্সাম ইনফরমেশান থেকে আসছে, কোর্স ইনফরমেশান থেকে আসছে, মার্ক ইনফরমেশান থেকে, বিভিন্ন জায়গা থেকে ডাটাগুলা আসছে। তো এইভাবে ডাটাগুলো আসছে। তো এইখানে আরেকটা জিনিস যেটা হলো এইখানে হ্যালো, এইখানে আমরা মার্কগুলো নিয়ে আসলাম বিভিন্ন টেবিল থেকে, কিন্তু পরবর্তীতে আমরা
সেইগুলাকে যোগ করেছি এবং তাদের গ্রেড লেটার বের করেছি, তারপরে গ্রেড পয়েন্ট বের করেছি। সেগুলা কিভাবে সেটা আমাদের জানতে হবে। তো সেটা জানার জন্য আহ, আমাকে কিছু এইখানে আমি কিছু কাজ যেগুলো আমি আগে করে রেখেছিলাম সেগুলো এখানে এখানে দেখাচ্ছি যে কিভাবে আমি আহ, প্রথমে আমি টোটালটা কিভাবে নিয়ে আসলাম। তো আমি প্রথমেই এই প্রবিধানের বিভিন্ন শর্তগুলা আলোচনা করেছি। সেইখানে দেখা গেছে যে একটা গ্রেড শিটের মধ্যে একটা সাবজেক্টের থিওরি ক্রেডিট থাকে, তারপরে প্র্যাকটিক্যাল ক্রেডিট থাকে। এটা একটা বাধ্যবাধকতা বা এটা শর্তে নিয়ে আসতে হবে। তারপরে থিওরি কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, কোন সাবজেক্টে কত পেলো, কোন সাবজেক্টে এসে কত পেলে পাস করবে, এগুলা লজিক সবগুলাই কিন্তু থাকতে হবে। তাহলে সেটা যদি হয় আমরা একটু খেয়াল করি। আমার এইখানে আমি টোটাল একটা যে কোনো, যেমন ইংলিশ টোটাল বের করার জন্য আমাকে ইংলিশের ক্রেডিট কত জানতে হবে। তারপরে মেবি একটা সাবজেক্টের ক্রেডিট হতে পারে 2, মেবি 2 হতে পারে। আর এখানে টোটাল এটা একটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে। তো যদি ক্রেডিট 2 হয় থিওরি ক্রেডিট, প্র্যাকটিক্যাল ক্রেডিট যদি 3 হয়, তাহলে তাহলে আমরা জানি যে 2 ক্রেডিটের সাবজেক্টে সবসময় থিওরিতে মার্ক থাকে হলো ধারাবাহিক মূল্যায়ন থাকে, থিওরি কন্টিনিউয়াসে মার্ক থাকে হলো টোটাল 40। 40-এর মধ্যে আমাকে 16 পেতে হবে, 16 পেলে পাস, অর্থাৎ ডি। এবং আমাকে থিওরি ফাইনালে পেতে হবে 24, অর্থাৎ যেহেতু ফাইনালে 60, 60-এ মিনিমাম 24 পেতে হবে 40% মার্কের জন্য। এবং সেটা এখানে বলা হয়েছে যদি এই দুইটা শর্ত ওকে হয়, এবং যদি এটা এবং এটা হয়, যদি এরকম হয় যে থিওরি প্র্যাকটিক্যাল ক্রেডিট এরকম হয়, তাহলে এটা এই শর্ত পূরণ করতে হবে। এবং সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালেও আলাদা পাস করতে হবে। সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালে মিনিমাম 10, যেহেতু 25-25, কারণ এখানে প্র্যাকটিক্যালের 3 মানে হলো 50, 3 হলে প্র্যাকটিক্যাল ক্রেডিট 3 হলে 50, আর থিওরি ক্রেডিট 2 হলে 100। এটা একটু পার্থক্য আছে, তো এগুলো আমরা জানি। তো সেই ক্ষেত্রে এই শর্তগুলা যদি পূরণ হয় তাহলে এই চারটা জিনিস যোগ 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 হবে। থিওরি ক্রেডিট, থিওরি ফাইনাল, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল ফাইনাল, এভাবে যুক্ত হয়ে মানটা ওখানে শো হবে। এবং এইভাবে একটা সাবজেক্টের থিওরি ক্রেডিট চেঞ্জ হতে পারে। যেমন এখানে 2 ছিল, এখানে 3, এখানে 3 ছিল, ঠিক আছে। এইখানে সেই ক্ষেত্রে এটার যেহেতু থিওরি ক্রেডিট বেশি বেড়ে গেছে, অর্থাৎ তাহলে টোটাল থিওরি মার্ক হলো 150, 150-এর মধ্যে ধারাবাহিকে 60 এবং ফাইনালে 90, 90 হলে 36-এ পাস সেটা। আর বাকি থিওরি এভাবে যতগুলা সম্ভাব্য যতগুলা শর্ত আছে সবগুলা এখানে প্রয়োগ করে টোটাল বের করা হয়েছে। এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, এখানে নট অনলি বাংলা, নট অনলি ইংলিশ, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কিন্তু আমার কি হবে, আমার যে কোনো সাবজেক্টে টোটাল মার্ক আমি শর্ত সাপেক্ষে বের করতে পারবো। এবং বের করতে পারলে আমার যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা যথাযথ হবে। কারণ আমি সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে একটা বোর্ডের যে নিয়মগুলা তারা যেভাবে বলে দিয়েছে, যেভাবে গাইডলাইন দিয়েছে, আমি সেই গাইডলাইন অনুসারেই টোটাল জিনিসটা কাজটা করেছি। সেই ক্ষেত্রে আমার রেজাল্ট প্রসেসিংয়ে কোনো সমস্যা হবে না। তারপরে এখন আমি যদি গ্রেড বের করতে চাই, গ্রেড বের করতে গেলেও কিন্তু আমাকে সবগুলা নিয়ম প্রয়োগ করতে হবে, যতগুলা নিয়মের কথা বলা হয়েছে। যেমন গ্রেড যদি 4 হয়, এবং সেই ক্ষেত্রে কি হবে যে এ প্লাস যদি কোনো ছাত্র পেতে চায় মিনিমাম 160 পেতে হবে, আবার বা 60-এর অধিক মার্ক পেতে হবে। আবার যদি 2-3 হয় তাহলে অবশ্যই তাকে 120 অথবা তার চেয়ে বেশি পেতে হবে। অতএব এটা সাবজেক্টের ক্রেডিটের উপরে নির্ভর করে যে তার এ প্লাস পাওয়ার জন্য কত মার্ক, কখনো 160, কখনো 120, কখনো আবার 80, কখনো আবার 40। মানে এক একটা সাবজেক্ট ক্রেডিট অনুযায়ী, টোটাল ক্রেডিট যেটা, সেই ক্রেডিট অনুযায়ী, সাবজেক্ট ক্রেডিট অনুযায়ী এই প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করলে পরে সে এ প্লাস পাবে। এখন যে কোনো সাবজেক্টের যদি সে ইংলিশ, নট অনলি ইংলিশ, যে কোনো সাবজেক্টের গ্রেড লেটার বের করতে গেলে এই সূত্র প্রয়োগ করলে যে কোনো সাবজেক্টের গ্রেড লেটার বের হয়ে আসবে। ঠিক তেমনিভাবে এইখানেও যে কোনো সাবজেক্টের গ্রেড
পয়েন্ট বের করার জন্য একই ফর্মুলা যদি আমি প্রয়োগ করি তাহলে সেটাও বের হয়ে আসবে। তো এইভাবে মূলত গ্রেড পয়েন্ট এবং গ্রেড লেটার বের করতে হবে অবশ্যই। আর আমি যদি এই নিয়মগুলো ফলো না করি, আমি যদি অ্যাপ্লাই না করি, তাহলে কিন্তু আমার মার্কটা বের হয়ে আসবে না। এবং ফর্মুলাগুলো খুবই সহজ। এক্সেলে যেরকম ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, এন্ড অর অপারেশন, এই যেমন এখানে অর অপারেশন, এবং ইফ এলস যেভাবে ব্যবহার করা হয় ঠিক সেমভাবে এখানে মাইক্রোসফট এক্সেসে ব্যবহার করা হয়েছে। অথবা এই কোডগুলো মূলত ভিজুয়াল বেসিকের কোড। ভিজুয়াল বেসিকে ঠিক যেভাবে সূত্রগুলো প্রয়োগ করা হয় সেভাবে এখানে প্রয়োগ করে দেখানো হয়েছে। তো এক্সেসে ভালোভাবে ভালো ডিজাইন ভালো সফটওয়্যার বানাইতে গেলে অবশ্যই ভিজুয়াল বেসিক সম্বন্ধে ভিজুয়াল বেসিকের কোড সম্বন্ধে ধারণা থাকা লাগবে। তারপরে এখানে আমি যদি জিপিএ মানে গ্রেড পয়েন্ট এভারেজ বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই ওই সাবজেক্টের জিপি বের করতে হবে। জিপি বের করে ওই সাবজেক্টের ক্রেডিট কত সেটা এই দুইটাতে গুণ করে আমি একটু আগে দেখিয়েছি, এটাও একেবারে ওইরকমভাবেই সূত্র দিয়ে লিখতে হবে এবং এটা অবশ্যই একটা জায়গায় প্রয়োগ করতে হবে এবং এই টোটাল ক্রেডিট দিয়ে ভাগ দিতে হবে। তো আমি এইখানে মূলত এই সবগুলাই এখানে দেখিয়েছি যে এইখানে যখন আমরা এটা করতে গেলাম তখন কিন্তু এগুলা সবই, যেমন এটা এ মাইনাস পেয়েছে, এটা টোটাল মার্ক এত এসেছে এবং এটার জিপি এত, এইগুলো কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করেই করা হয়েছে। আমি যদি এটাকে ডিজাইন মোডে গিয়ে দেখি দেখতে পাবো এটার সূত্রগুলা এই যে এখানে প্রয়োগ করা হয়েছে। এটা এখানে একটা এখানে প্রয়োগ করা হয়েছে কোথায়, ফিল্ডে। আমি তো ওই বিভিন্ন টেবিল থেকে যখন আমি নিয়ে আসলাম ফিল্ডগুলো সেটা এখানে এই পর্যন্ত আসছিল। এইগুলাতে আমি এক্সট্রা নতুন ফিল্ড যুক্ত করব, সেই ক্ষেত্রে আমাকে যে নামটা দিব সেই নাম দেওয়ার পরে কুলন দিয়ে আমি এখানে বিল্ডে যাব। যেমন আমি যদি নতুন করে যদি আমি কোনো একটা সূত্র এখানে প্রয়োগ করতে চাই তাহলে আমি একটা যেমন জিপিএ লিখে আমি কুলন দিয়ে আমি বিল্ডে যাব। বিল্ডে যে আমি এখানে সেই সূত্রগুলা যদি আমি এখান থেকে এনে আমি যদি এইখানে দিয়ে দেই, এইখানে যদি দেই এখানে দিয়ে দিলে ওকে আমার এই সূত্র এখানে চলে এসেছে। আমি যদি এটাকে সেভ দিই সেভ হবে। তো এইভাবে দিয়ে আমি এখানে জিপিএ বের করতে পারবো। তো এই হলো কোয়েরি এইভাবে করা হয়। তো আরও ভালোভাবে জানার জন্য তোমাদেরকে প্রচুর স্টাডি করতে হবে। তারপরে যদি আমি আসি ফর্ম ডিজাইনে, এটা আমি এখন বাদ দিয়ে দিই। এখন আমি ফর্ম ডিজাইনে আসবো। তাহলে ফর্ম ডিজাইনে আমি এখানে যেভাবে আলোচনা করছি ফর্ম ডিজাইন, আমাদেরকে ক্রিয়েটে যেতে হবে, যে ফর্ম ডিজাইনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট এ নিউ ব্ল্যাঙ্ক ফর্ম আসবে। ইন ডিজাইন ভিউ ইউ ক্যান মেক advanced design change to forms such as adding custom control types and write code। আমি কোডও এখানে ইনক্লুড করতে পারবো। তারপরে আমি বিভিন্ন কন্ট্রোল টাইপসগুলোকে এখানে যুক্ত করতে পারবো। কিভাবে, যেমন আমি এখানে ডিজাইনে যাব, যে এইগুলা হলো কন্ট্রোল বিভিন্ন, এই কন্ট্রোলগুলোকে আমি এখানে যুক্ত করতে পারবো। এবং এইখানে আমাকে মনে রাখতে হবে যে ভিজুয়াল বেসিকের ফর্ম যেভাবে ডিজাইন করা হয় এক্সেসে সেমভাবে ফর্ম ডিজাইন করা হয়। ভিজুয়াল বেসিক বা ভিজুয়াল ডট নেটে যেভাবে করা হয় ইউআই তৈরি করার জন্য সেমভাবে এখানে ফর্ম ডিজাইন করা হয়। এবং ফর্মের একটা প্রপার্টিস থাকে, প্রপার্টিস, এই যে এখানে প্রপার্টিস, ফর্মের ফরম্যাট, বিভিন্ন শেপ, কালার, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, তারপর ডাটা সোর্স, এই ফর্মে কোন টেবিল থেকে বা কোন কোয়ারি থেকে ডাটা আসবে সেটা এখানে যুক্ত লিঙ্ক প্রথমে দিয়ে দিতে হবে। তারপরে বিভিন্ন ইভেন্ট, অর্থাৎ আমি যদি কোড এটার উপরে কোনো প্রোগ্রাম করতে চাই তাহলে আমাকে ইভেন্টে যেতে হবে। এবং এখানে আদার্স অন্যান্য যে ডিজাইন প্রপার্টিসগুলো আছে সেইগুলো এখানে আছে। তারপরে অলে দিলে সবগুলাই এখানে শর্ট আকারে এখানে দেখাবে।
তারপর এভাবে ফর্ম তৈরি করা হয়। তো আমি এটা একটু দেখাচ্ছি কিভাবে ফর্ম তৈরি করা হয়। তো আমি যদি এখানে এখানে যাই, যে আমি ফর্ম ডিজাইনে ক্লিক করি, ক্লিক করলে পরে আমার এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম আসলো। এখানে একটু খেয়াল করলেই দেখা যাবে যে এখানে আমি এই পাশে এটার প্রপার্টিসটা দেখাচ্ছে, শো হচ্ছে। এবং সেখানে আমি বলছি যে আমি এইখান থেকে সে আমি এখানে গিয়ে আমি নাম দিয়ে দিলাম, সরি, ডাটা। এখানে আমি ক্যাপশনে আমি একটা নাম দিব, ফর্মের নাম দিলাম মেইন ফর্ম। এখানে আমি এটা মূলত একটু মানে খেয়াল করতে হবে যে এখানে আমি আমার যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজ অনুযায়ী যে সকল টেবিলগুলো এখানে আছে সবগুলো এখানে দেখাচ্ছে। তো আমি যদি চাই ডাটাবেজ থেকে ফর্মে ডাটা নিয়ে আসতে পারি। যেমন আমি যদি চাই যে নতুন করে মার্ক যুক্ত করা বা মার্ক পরিবর্তন করা, সেক্ষেত্রে আমি মার্কের ডাটাগুলোর জন্য এই ফর্মে কাজ করব। যদি তাই করি তাহলে আমি এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এটাকে সেভ দিলাম, সরি। তো এইভাবে আমি এটা জাস্ট এটা আমি দেখাচ্ছি। তারপরে এইখানে আমি যদি কোনো একটা ইভেন্ট, যেমন অন কারেন্ট, যেমন আমি ইভেন্ট যুক্ত করার আগে আমাকে অবশ্যই এখানে কন্ট্রোল যুক্ত করতে হবে। ডিজাইনে গিয়ে আমি কন্ট্রোল যুক্ত করব। সে আমি একটা কন্ট্রোল যুক্ত করলাম, ক্লিক, একটা কমান্ড বাটনের নাম দিলাম শেষ, সেভ বাটন দিলাম। যে সেভ, এই বাটনে ক্লিক করলে পরে কি হবে, ডাটাগুলা সেভ হবে কোথায়, নির্দিষ্ট টেবিলে, যে টেবিলটা এখানে এই ফর্মের আন্ডারে আছে। সেই ক্ষেত্রে আমি ইভেন্টে যাব, অন ক্লিক, এটাতে আমি এটাকে সিলেক্ট করছি। করার পরে যে প্রপার্টিসটা আসছে সেটা হলো এই কমান্ড, এই যে বাটনটা এটার প্রপার্টিস। এবং এটার আমি যদি ফরম্যাট করতে চাই, অর্থাৎ এটার নাম যদি, যেহেতু আমি এটার নাম দিয়েছি সেভ, এখানে সেভ দেখাচ্ছে। তো আমি যদি এটাকে নেমটাকে পরিবর্তন করতে চাই, আমি পরিবর্তন করতে পারবো। এখানে পরিবর্তন করে অন্য একটা নাম দিলে পরে এই নামটা ওইখানে আমার, যখন আমি সিএমডি সেভ এটা দিলাম, এই নাম দিলে পরে আমি যখন ইভেন্ট নিয়ে কাজ করব তখন এই নামটা আমার, যেমন অন ক্লিক, এটাতে ক্লিক করলে পরে একটা নির্দিষ্ট কাজ হবে। যেমন এখানে গড ফোকাস, তারপরে লস্ট ফোকাস, বিভিন্ন ইভেন্ট রয়েছে। তো আমি ক্লিক ইভেন্টের কোড বিল্ডিংয়ে যাই, যে পরে আমি যদি এখানে যে আমি নাম দিয়েছি সিএমডি সেভ, অর্থাৎ এই নামে আমার যে ইভেন্টটা সেটা তৈরি হবে। এবং ইভেন্টটা হলো ক্লিক ইভেন্ট। এখন আমি যদি এইখানে যে কোনো ধরনের আমি যদি এখানে কোড লিখি বা প্রোগ্রাম তৈরি করি, সেটা কিন্তু ওই বাটনের ক্লিকের কারণে ওই কোডগুলো এক্সিকিউট হবে। তো এইভাবে মূলত বাটন প্লাস এইখানে টেক্সট বক্স আছে যেগুলো দিয়ে ডাটা ইনসার্ট করা হয় বা যেগুলোতে ডাটা শো হয়। তো এইটা আর এটা হলো লেভেল। আমরা যখন টেক্সট বক্স নিয়ে আসবো সাথে একটা লেভেল বক্স চলে আসে। যেমন আমি এখানে দিলাম নেম, অর্থাৎ এই টেক্সট বক্সে নেম আসবে। তারপরে আমি আরেকটা নিয়ে আসলাম, সেটা দিলাম রোল। এভাবে এটাতে রুল আসবে। এরকমভাবে ফর্ম ডিজাইন করা হয়। তো এটা হলো ফর্ম ডিজাইনের নিয়ম। আমি জাস্ট নিয়মগুলো দেখাচ্ছি তোমাদেরকে ফর্ম ডিজাইন সম্বন্ধে ধারণা, কারণ নেক্সট যে একটা ক্লাস আছে আমি সেটাতে মূলত অ্যাডভান্স ফর্মগুলো নিয়ে কাজ করব রেজাল্ট প্রসেসিংয়ের জন্য। এই জন্য তোমাদেরকে জাস্ট একটু নক করা, তোমরা যেন নিজে থেকেই প্র্যাকটিস করো। তো এইভাবে করে আমরা যখন একটা ভিউয়ে যাব, ভিউয়ে ক্লিক করলে ভিউ হয়। এটা কিন্তু টেক্সট বক্স আকারে দেখাচ্ছে, এটা টেক্সট বক্স আকারে দেখাচ্ছে। এখানে সেভে ক্লিক করলে এই যে এটা কালার চেঞ্জ হচ্ছে। আমি যখন ক্লিক করব তখন ওইখানে যে কোড আছে সেই অনুযায়ী কিন্তু এটা
এক্সিকিউট হবে। আমি আবার ডিজাইন মোডে যাচ্ছি। তো এখন এই হলো ফর্মের আলোচনা। তারপরে আমার স্লাইড অনুযায়ী আমি আলোচনা করেছি ক্রিয়েট এ রিপোর্ট। তো রিপোর্ট ক্রিয়েটের জন্য আমাকে ওই কোথায় যেতে হবে, ক্রিয়েটে যেতে হবে, যে রিপোর্ট, এবং ইন ডিজাইন ভিউ ইউ ক্যান মেক অ্যাডভান্স ডিজাইন চেঞ্জ চেঞ্জ টু রিপোর্ট সাচ এস অ্যাডিং কাস্টম কন্ট্রোল টাইপ অ্যান্ড রাইটিং কোড। একেবারে ফর্মের মতোই এরকম একটা ব্ল্যাঙ্ক একটা রিপোর্ট আসবে। সেখানে পেজ হেডার থাকবে, ডিটেলস থাকবে, তারপরে একটা ফোটার থাকবে। সেখানে আমরা এখানে অনেকগুলা এই ফর্মের প্রপার্টিস হলো এইগুলা। তো প্রপার্টিসে দেখাচ্ছে কি যে এখানে সেমভাবে ফরম্যাট আছে, ডাটা আছে, ইভেন্ট আছে, আদার্স আছে, অল আছে। এখানে অনেকগুলা ইভেন্ট দেখাচ্ছে। তো এইগুলা সবই ফর্মে প্রয়োগ করা যাবে। তারপরে তাহলে আমি এটা একটু দেখাচ্ছি যে এটা কিভাবে একটা ফর্মে যায়, সরি রিপোর্ট তৈরি করা হয়। এটা ক্রস করে দিলাম, সরি। আমি ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে যেয়ে পরে এইখানে রিপোর্ট ডিজাইনে গেলে পরে এইখানে আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক ডিজাইন আসবে, যেটার হেডার এবং ফোটার রয়ে গেছে এখানে আছে। তাহলে এখানে আমি যদি এই কন্ট্রোলগুলো নিয়ে আসি, যেগুলো আমার যেখানে প্রয়োজন, আমি লেভেল বক্স আলাদা আলাদা লেভেল বক্স এনে আমি যদি ওইভাবে আমার যে আমি যেভাবে প্ল্যান করেছি সেভাবে যদি আমি চাই ডিজাইনটা করব, সেটা আমি করতে পারি। অর্থাৎ একটা গ্রাফশিট যেভাবে তৈরি করা হয়, সাধারণত এইগুলাতে বেশি লেভেল ইউজ করে, লেভেল ওইভাবে টেবিলের মতো করে ওগুলোকে দেখানো হয়। তো এইখানে মূলত রিপোর্টগুলো এইভাবেই তৈরি করা হয়, এবং সেমভাবে ওইখানে ডাটা সোর্স দিয়ে দিতে হয়। যেমন এখানে যে টেবিল আছে, কোন টেবিল থেকে ডাটা আসবে বা কোন কোয়ারি থেকে ডাটা আসবে সেগুলো আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের সেই অনুযায়ী এইখানে আমাদের কন্ট্রোলগুলোতে সেই ডাটাগুলো কাজ করবে। আমি যদি যেখানে যেটা শো করতে চাচ্ছি, অর্থাৎ রেজাল্ট প্রসেসিংয়ের যে জায়গায় যেটা, ট্রান্সক্রিপ্টে যে জায়গায় যেটা শো করার কথা, সেখানে আমি ইচ্ছে মতো সেটাকে শো করব। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো, তোমরা ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল রয়েছে এবং ইন্টারনেটে মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে অ্যাক্সেসের উপরে প্রচুর টিউটোরিয়াল রয়েছে। তোমরা সেখান থেকে ডিটেলস জেনে নাও। আমি পরবর্তী ক্লাসে রেজাল্ট প্রসেসিংটা কিভাবে টোটালি করা হয় একটা সামারাইজ করব, এবং বিভিন্ন ফর্ম নিয়ে আরেকটু ডিটেলস আমি আলোচনা করব। তাহলে আজকের মতো আমার লেকচার এখানেই শেষ করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।